আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন সম্পর্কিত বিষয় নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান আমরা করার আগে অবশ্যই বাস্তবতার সাথে মিলিয়ে করব। একটা জিনিস খেয়াল রাখবে বা মনে রাখবে, হিসাব বিজ্ঞান এমন একটা বিষয় যেগুলো সব বাস্তব জীবনে, আমাদের বাস্তব জীবনের সাথে সম্পূর্ণভাবেই মিল পাওয়া যায় বা বাস্তব ব্যবসায়ের সাথে সম্পূর্ণভাবে মিল পাওয়া যায়। সেক্ষেত্রে হিসাব বিজ্ঞানের পরীক্ষায় বলো বা হিসাব বিজ্ঞান সম্পর্কে যদি তুমি ভালো ধারণা পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে হিসাব বিজ্ঞানের সাথে, হিসাব বিজ্ঞান বইয়ের সাথে বাস্তবতার সাথে কিছু মিলিয়ে পড়তে হবে। তাহলেই তুমি হিসাব বিজ্ঞান সম্পর্কে খুব ভালো জানতে পারবে। সেক্ষেত্রে চলো আমরা আজকে লেনদেন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, লেনদেন সম্পর্কিত বিষয় জানার আগে অবশ্যই আমাকে বুঝতে হবে লেনদেন কি। লেনদেন শব্দের অর্থ হচ্ছে দেওয়া ও নেওয়া। শিক্ষার্থী বন্ধুরা, এই লেনদেন শব্দের অর্থ হচ্ছে দেওয়া ও নেওয়া। এখন কথাটা হচ্ছে, দেওয়া ও নেওয়া বলতে কি বোঝায়? শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ব্যবসায়ের জগতে দুইটা পক্ষ থাকে, দুইটা পক্ষ নিয়েই আমাদের ব্যবসা বাণিজ্য করতে হয়। একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অপর পক্ষ সুবিধা প্রদান করবে। এই হচ্ছে লেনদেন। এখন কথাটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, লেনদেন কোথা থেকে তৈরি হয় বা লেনদেনের উদ্ভব ঘটে কোথা থেকে? শিক্ষার্থী বন্ধুরা, লেনদেন তৈরি হয় ঘটনা থেকে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাস্তব জীবনে যেমন নানান ধরনের ঘটনা ঘটে থাকে, ঠিক ব্যবসায়িক সময়ে বা ব্যবসায়িক জগতেও নানান ধরনের ঘটনা ঘটে থাকে। তাহলে যেহেতু প্রথমেই বললাম লেনদেন কোথা থেকে তৈরি হয়, লেনদেন তৈরি হয় ঘটনা থেকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি সকল ঘটনা লেনদেন হবে কি না? না, সকল ঘটনা লেনদেন হবে না। শুধুমাত্র যে সকল ঘটনাগুলো ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, কেবল ওই সকল ঘটনাগুলোই আমরা লেনদেন হিসেবে চিহ্নিত করতে পারবো। যে সকল ঘটনাগুলো ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না, তাকে আমরা কখনোই কোনো অবস্থাতেই লেনদেন বলা যাবে না। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, ধরো 10,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করলাম। সেক্ষেত্রে আমি তাকে নিয়োগ করেছি 10,000 টাকা বেতন দিব বলে, কিন্তু তার সাথে কখনো এখন পর্যন্ত আমার কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি। সেক্ষেত্রে এই উদাহরণটাকে আমি লেনদেন বলতে পারবো না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কোন ঘটনাগুলোকে লেনদেন বলতে পারবো? দেখো, আমি ম্যানেজারকে নিয়োগ করলাম, এটা একটা ঘটনা, বাট এটা কোনো লেনদেন নয়। যখন ওই ম্যানেজারকে আমি বেতন প্রদান করব, তখনই আমার ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে এবং তখনই আমি এই ঘটনাকে লেনদেন বলে চিহ্নিত করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, লেনদেন মূলত দুইটি প্রকার। একটি হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন, আরেকটি হচ্ছে বাহ্যিক লেনদেন। শিক্ষার্থী বন্ধুরা, অভ্যন্তরীণ লেনদেন কি? অভ্যন্তরীণ লেনদেন হচ্ছে তোমার প্রতিষ্ঠানের ভিতরে যেই ধরনের লেনদেনগুলো ঘটে থাকে তাকে আমরা বলি অভ্যন্তরীণ লেনদেন। আর বাহ্যিক লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানের বাহিরে যেই লেনদেনগুলো সংঘটিত হয় তাকেই আমরা বলি বাহ্যিক লেনদেন। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ লেনদেন কিরকম হতে পারে? যেমন আমরা বলতে পারি যন্ত্রপাতির অবচয়। যন্ত্রপাতির অবচয়। শিক্ষার্থী বন্ধুরা, এই যন্ত্রপাতির অবচয় হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরের অভ্যন্তরীণ একটি লেনদেন। তাহলে বাহ্যিক লেনদেন আমরা কাকে বলবো? বাহ্যিক লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানের বাহিরে, বাহ্যিক লেনদেন হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা প্রতিষ্ঠানের বাহিরে যে লেনদেনগুলো সংঘটিত হয় তাকে। যেমন আমরা বলতে পারি, আমরা পাওনাদার। পাওনাদার মূলত কাকে বলি? আমরা তো সেটাই জানি, যারা বা যে ব্যক্তিগুলো, যে প্রতিষ্ঠানগুলো আমার প্রতিষ্ঠানের কাছে বা আমার কাছে টাকা বা অর্থ পাবে, তাকে আমরা বলি পাওনাদার। এরপরে হতে পারে পণ্য বিক্রয়, আমরা বিক্রয় করলাম। এই যে লেনদেনগুলো হয়, এই লেনদেনগুলোকে আমরা বলি বাহ্যিক লেনদেন। শিক্ষার্থী বন্ধুরা, এখন আসো আমরা শিখি লেনদেনের সৃষ্টি। লেনদেন কিভাবে সৃষ্টি হয়? আমরা আগে বলছি, ব্যবসায়ের ক্ষেত্রে লেনদেনের সৃষ্টি হয় তিনটি ওয়েতে। একটি হচ্ছে পণ্য ক্রয় বা বিক্রয় করে। যেমন ধরো, তুমি যখন কোনো পণ্য কিনতে যাবা তোমার ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য, সেক্ষেত্রে আমাকে এটা লেনদেন হিসেবে চিহ্নিত করতে হবে। কেন লেনদেন হিসেবে চিহ্নিত করতে হবে? কারণ আমি যখন পণ্য ক্রয় করব, সেটা নগদেই করি বা বাকিতেই করি, সেক্ষেত্রে
আমার ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। কিন্তু একটি ঘটনা আমরা এটাকে লেনদেন বলতে পারবো না। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। শিক্ষার্থী বন্ধুরা 10,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমি পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করলাম, এখানে কিন্তু পণ্য ক্রয় এবং বিক্রয় সম্পর্কিত তথ্য আছে। সেক্ষেত্রে আমরা এটাকে লেনদেন বলতে পারবো না। কেননা কারণ এই ঘটনার সাথে আমার ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। সেক্ষেত্রে আমি এই তথ্যটাকে কি বলতে পারবো না, লেনদেন বলতে পারবো না, বা এই কথা দ্বারা লেনদেন সৃষ্টি হবে না। কেবলমাত্র ওই কথা দ্বারাই লেনদেন সৃষ্টি হবে বা ওই ঘটনা দ্বারাই লেনদেন সৃষ্টি হবে যেই ঘটনাগুলো আমার ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে। এরপরে আসো, তাহলে একটা পাইলাম কি, পণ্য ক্রয় ও বিক্রয়ের মাধ্যমে লেনদেন সৃষ্টি হয়। আরেকটা তথ্য হচ্ছে সেবা আদান প্রদানের মাধ্যমে লেনদেন তৈরি হয়। খেয়াল করো, সেবা আদান প্রদানের মাধ্যমে কিভাবে লেনদেন তৈরি হয়। যেমন ধরো তুমি একটি হোটেলে গেলা খাবার খাওয়ার জন্য। সেক্ষেত্রে ওইখানে তুমি খাবার খাওয়ার পরে তুমি তাকে অর্থ প্রদান করলাম। এক্ষেত্রে বন্ধুরা দেখো, এই হোটেল কর্তৃপক্ষ তোমাকে খাবার খাওয়ানোর মাধ্যমে একটি সেবা প্রদান করেছে এবং তার বিনিময়ে তুমি ওই হোটেল কর্তৃপক্ষকে বা হোটেলের মালিককে তুমি কি করলা, অর্থ প্রদান করলা। সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আমরা বলতে পারি এটি একটি লেনদেন এবং এটা সেবা আদান প্রদানের মাধ্যমে হয়েছে। এরপরে আরেকটি কথা হচ্ছে, পক্ষ হচ্ছে দীর্ঘদিন ব্যবহারের জনিত মূল্য হ্রাস। দীর্ঘদিন ব্যবহার জনিত মূল্য হ্রাস। শিক্ষার্থী বন্ধুরা, এই কথাটা বা এই তথ্যের মাধ্যমেও আমাদের লেনদেনের সৃষ্টি হতে পারে। কিভাবে সেটা খেয়াল করো। যেমন ধরো তুমি একটি যন্ত্রপাতি কিনলা, যন্ত্রপাতি ক্রয় করলা 10,000 টাকা দিয়ে। এক্ষেত্রে বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, এই যে যন্ত্রপাতি আমি ক্রয় করলাম 10,000 টাকা, এই যন্ত্রপাতিটা ধরো আমি 1 বছর ব্যবহার করলাম। এই যন্ত্রপাতি যদি আমি 1 বছর ব্যবহার করি, এখন 1 বছর পরে যদি আমি এই যন্ত্রপাতি বিক্রি করতে চাই, তাহলে আমি নিশ্চয়ই 10,000 টাকায় বিক্রি করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে এই যন্ত্রপাতি বিক্রি করতে হবে 9,000 টাকা। এই যে বন্ধুরা খেয়াল করো, আমি যখন এটা বিক্রি করলাম 9,000 টাকা, সেক্ষেত্রে এখানে আমার কতটুকু মূল্য হ্রাস পেল? 1,000 টাকা মূল্য হ্রাস পেল। এই যে 1,000 টাকা মূল্য হ্রাস হয়েছে, এটাকে আমরা বলি অবচয়। কি বলি? অবচয়। আমরা বলতে পারি দীর্ঘদিন ব্যবহার জনিত যে মূল্যটা হ্রাস পেয়েছে, সেই মূল্য হ্রাসটাই হচ্ছে কি আমার অবচয়। এক্ষেত্রে বন্ধুরা আমার ব্যবসায়ের অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে এবং সেক্ষেত্রে অবশ্যই আমার লেনদেনের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিখব কিভাবে বিভিন্ন ঘটনা থেকে আমরা লেনদেন চিহ্নিত করতে পারি। কোন কোন ঘটনাগুলো আমাদের লেনদেন হবে, কোন কোন ঘটনাগুলো আমাদের লেনদেন হবে না, সেই সম্পর্কে এখন আমরা একটু আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু খেয়াল করো, আমরা লেনদেন চিহ্নিত করব বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি দেখো, আমি এই উদাহরণটা তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ের 11 পৃষ্ঠার বিভিন্ন ধরনের, এই যে এখানে আছে লেনদেন চিহ্নিতকরণের পাঠ থেকে আমি আলোচনা করব কোনগুলো লেনদেন এবং কোনগুলো লেনদেন নয় সেই সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখি। দেখো, এখানে একটি কথা হয়েছে, সোহেল এন্টারপ্রাইজ 2017 সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। 1, 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলো। শিক্ষার্থী বন্ধুরা, এই যে 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলো, এটি একটি ঘটনা ব্যবসায়ের সময়। তাহলে বলো তো, এই ঘটনাটা কি আমাদের কি কোনো লেনদেন হবে কিনা? নিশ্চয়ই এই ঘটনাটা একটি লেনদেন। কিরকম লেনদেন বা কিভাবে লেনদেন, চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে খেয়াল করো, 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলো। এখানে দুইটা পক্ষ আছে কি না একটু চিন্তা ভাবনা করো তো। কারণ আমরা জানি লেনদেন হতে গেলে অবশ্যই সেখানে দুইটি পক্ষ লাগবে, একটি পক্ষ দিবে এবং অপর পক্ষ নিবে। শিক্ষার্থী বন্ধুরা,
এখানে কয়টা পক্ষ আছে? স্বাভাবিক বা সাধারণ বিষয়ে আমরা ধরে নিতে পারি 50,000 টাকা মূলধন নিয়ে যেহেতু ব্যবসা আরম্ভ করলো, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা তো লেনদেন হওয়ার কথা না, কারণ এখানে তো একটি পক্ষ না, এখানে শিক্ষার্থী বন্ধুরা দুইটি পক্ষ আছে। একটা জিনিস খেয়াল রাখবা শিক্ষার্থী বন্ধুরা, কারণ যখন মালিক এবং ব্যবসার সাথে কোনো লেনদেন বা কোনো সম্পর্ক বা কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমরা এই দুইজন ব্যক্তিকে আলাদা ব্যক্তি হিসাবে চিহ্নিত করব। এখানে আমাকে ধরে নিতে হবে মালিক ব্যবসায়ীকে সে মূলধন দিছে, ব্যবসা সে তার বিজনেস করে মালিককে সে তার মুনাফা অথবা মূলধন বুঝিয়ে দিবে অথবা মূলধনের সুদ বুঝিয়ে দিবে বা মুনাফা বুঝিয়ে দিবে। শিক্ষার্থী বন্ধুরা, সেক্ষেত্রে এখানে আমরা কয়টা পক্ষ পাইলাম? দুইটা পক্ষ, একটা পক্ষ মালিক এবং অপর একটি পক্ষ হচ্ছে ব্যবসায়। সেক্ষেত্রে বন্ধুরা দেখো 50,000 টাকা মূলধন নিয়ে যেহেতু ব্যবসা শুরু করলো, সেক্ষেত্রে আমার ব্যবসায় 50,000 টাকা মূলধন বেড়েছে। সেক্ষেত্রে আমরা অবশ্যই এই ঘটনাটাকে একটি লেনদেন হিসাবে চিহ্নিত করতে পারি। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বর ঘটনাটা। 2 নম্বর ঘটনায় কি বললো? নগদে 15,000 টাকার পণ্য ক্রয়। শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করো, নগদে 50,000 টাকার পণ্য ক্রয়। আমি এখন একটু বলতে চাই, নগদে যেহেতু তুমি 15,000 টাকার পণ্য ক্রয় করেছো, সেক্ষেত্রে দেখো তোমার প্রতিষ্ঠান থেকে বা তোমার কাছ থেকে বা তোমার ব্যবসা থেকে নগদে 15,000 টাকা চলে গিয়েছে এবং এই নগদ 15,000 টাকা চলে যাওয়ার কারণে তোমার ব্যবসায়ের আর্থিক অবস্থার একটি পরিবর্তন ঘটেছে। হ্যাঁ, এজন্যই এটাকে আমরা একটি লেনদেন হিসাবে চিহ্নিত করব। এরপরে দেখো 3 নম্বরের কথাটা বলছে, একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হলো। শিক্ষার্থী বন্ধুরা এটিও একটি লেনদেন, কারণ এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার ব্যবসায়ের 10,000 টাকা পরিশোধ হয়েছে, 10,000 টাকা হ্রাস পেয়েছে। সেক্ষেত্রে এটি আমার একটি লেনদেন। শিক্ষার্থী বন্ধুরা 4 নম্বর ঘটনাটা খেয়াল করো, 8,000 টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। 8,000 টাকার পণ্য ক্রয়ের একটি ফরমায়েশ প্রদান। শিক্ষার্থী বন্ধুরা 4 নাম্বার বা 4 তারিখে যে লেনদেনটি আছে, সেক্ষেত্রে এই লেনদেনটিকে আমি ঘটনাটাকে আমি কি লেনদেন বলতে পারবো কি পারবো না বলো তো দেখি। কি মনে হচ্ছে? লেনদেন বলতে পারবো না, কখনোই লেনদেন বলতে পারবো না। কেন না? কারণ ওই ব্যক্তিকে বা আমি 8,000 টাকা পণ্য ক্রয়ের জন্য তাকে আমি ফরমায়েশ প্রদান করেছি, কিন্তু তার সাথে এখন পর্যন্ত আমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, এমনকি তাকে আমি কোনো অর্থও প্রদান করিনি, যে ক্ষেত্রে এটা লেনদেন হবে না। শিক্ষার্থী বন্ধুরা 5 নাম্বারটা দেখো কি বলেছে, বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান। এক্ষেত্রে আমরা বলতে পারি আমার ব্যবসায়ের 2,000 টাকার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, মানে আমার বিজ্ঞাপনের ফলে 2,000 টাকা আমার ব্যবসা থেকে চলে গিয়েছে। সেক্ষেত্রে এটি একটি লেনদেন। শিক্ষার্থী বন্ধুরা এরপরে 6 নাম্বারটা আমরা দেখি, জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায়ী ম্যানেজার নিয়োগ। এই ঘটনাটা কি আমি লেনদেন হিসেবে চিহ্নিত করতে পারবো? না, কখনোই না, কারণ তাকে আমি মাসিক 7,000 টাকা বেতন দিয়ে আমি ম্যানেজার নিয়োগ করেছি। এক্ষেত্রে তাকে এখন পর্যন্ত আমি কোনো অর্থ প্রদান করিনি, যার কারণে আমার ব্যবসায়ের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি, বিধায় এই ঘটনাটাকে আমি লেনদেন হিসেবে চিহ্নিত করতে পারবো না। 7 তারিখেরটা দেখো অথবা 7 নাম্বারটা দেখো, ব্যবসায় থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেছে। সেক্ষেত্রে এটি একটি ঘটনা, আমরা বলতে পারি এটি একটি লেনদেন হবে কিনা সেটা একটু চিন্তা ভাবনা করি। ব্যবসায় থেকে মালিক ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা উত্তোলন করেছে। এক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আমার ব্যবসা থেকে 3,000 টাকা কমে গিয়েছে বা 3,000 টাকার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। সেক্ষেত্রে আমি এই ঘটনাটাকে আমি লেনদেন হিসেবে চিহ্নিত করতে পারবো। 8 নাম্বারটা দেখো, মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়ে গেছে। মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়ে গেছে। এক্ষেত্রে এই ঘটনাটি লেনদেন নয়। শিক্ষার্থী বন্ধুরা কেন নয়? কারণ এখানে মালিকের ব্যক্তিগত অর্থ চুরি হয়ে গিয়েছে, এখানে তার 500 টাকা চুরি হয়েছে। মালিকের ব্যক্তিগত যে কোনো জিনিস ক্ষয়ক্ষতি হয়ে যাক না কেন, সেটা ব্যবসায়ের কোনো কিছু দেখার বিষয় না, কারণ ব্যবসায়ের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি এই চুরি হওয়ার ফলে। সেক্ষেত্রে 8 নাম্বারেরটিও কি নয়? কোনো লেনদেন নয়। 9 নাম্বারটা দেখো, হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন হলো। এই ঘটনাটি একটি লেনদেন নয়। কেন লেনদেন নয়? কারণ হাশেম ব্রাদার্স হতে আমি প্রতি মাসে 10,000 টাকা পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন করলাম, বাট তার সাথে এখনও কোনো প্রকার লেনদেনে সাথে সম্পৃক্ত হয়নি, তাকে এখন পর্যন্ত কোনো আমি লেনদেন করি নাই। তার মানে আমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই, বিদায় এটি আমার কোনো লেনদেন হবে না।
শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা 10 নম্বরেরটা দেখি। 10 নম্বরে বলেছে 10,000 টাকা মূল্যের হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয়। খেয়াল করো, 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয়। সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা এই ঘটনাটি একটি লেনদেন। এখানে খেয়াল করো, নগদ অর্থ হোক আর বাকিতে হোক, আমি তার নিকট কি করেছি, পণ্য বিক্রি করেছি ধারে। সেক্ষেত্রে আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, মানে পণ্য কমে গিয়েছে। এক্ষেত্রে আমরা বলতে পারি এটি একটি লেনদেন। সেক্ষেত্রে বন্ধুরা এখন এই ঘটনাগুলো থেকে আমি বুঝতে পারলাম কোনগুলো লেনদেন এবং কোনগুলো লেনদেন নেই। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরাও বুঝতে পারবে কোনগুলো লেনদেন এবং কোনগুলো লেনদেন নেই বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব হিসাব সমীকরণ সম্পর্কে। হিসাব সমীকরণ সম্পর্কে আলোচনার মাধ্যমে আমরা খুব সহজেই কিভাবে হিসাব সমীকরণের প্রভাব, একটি সম্পদ কিভাবে কমে অপর সম্পদ কিভাবে বাড়ে এ সম্পর্কে আমরা আলোচনা করে, এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকো পরবর্তী ক্লাস পাওয়ার জন্য, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।